হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ এটাকে সিরিয়াসলি নিও না। চলো পরের পার্ট শুরু করা যাক। আমি আমি সবকিছুর জন্য অনেক দুঃখিত পড়ি। পড়ি একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর তের দিকে তাকালো। সে এরকম করুণা আশা করেনি, তবে তে আসলেই অনেক ভেঙে পড়েছে, মানসিক এবং শারীরিকভাবে। আমি চাই তুমি তোমার জীবন বেছে নাও। কোন জীবন বেছে নেবে? অতীতের এই কষ্টের জীবন, নাকি আগের ভবিষ্যৎ জীবন, নাকি এখানেই থেকে ক্যাপ্টেনের সম্পর্কে গবেষণা করবে শেষ পর্যন্ত? তে ভাবছে এটা একটা কঠিন প্রশ্ন তার জন্য। সে উত্তর দিতে পারছে না। আমি কি এখানেই থাকবো, নাকি ভবিষ্যতে ফিরে যাব আমার আগের জীবনে, আমার পরিবারের জন্য, দেশের জন্য, নাকি এখানে থেকে ক্যাপ্টেনের সম্পর্কে গবেষণা করব? আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত। এসব চিন্তা করতে করতে তের মাথা ব্যথা করছিল। সে সঠিকভাবে উত্তর দিতে পারছে না, কিন্তু সে কোনো কিছু আর বদলাতে চায় না। আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষা করছি। তে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারছিল না, তবে তার এই মুহূর্তে শুধু জাংকুকের কথাই মাথায় আসছে। সে তার চোখ শক্ত করে বন্ধ করে নিল আর চিৎকার করে বলে উঠল, আমি এই অতীতের জীবনেই থাকতে চাই। সে প্রচন্ড নার্ভাস ছিল, থরথর করে কাঁপছিল। আমি কি আমার সঠিক উত্তরটা বেছে নিয়েছি পড়ি? পড়ি একটা দীর্ঘশ্বাস ফেললো। ভালো কথা। যদি ক্যাপ্টেন তোমাকে যে কারণে শাস্তি দিচ্ছে তার যোগ্য তুমি না, তারপরও তোমাকে এই শাস্তিটা ভোগ করতে হবে। তে মনে মনে ভাবছে, পরি ঠিক কথাই বলেছে। আমি তোমাকে বলেছিলাম তুমি শুধু তোমার মিশনে মনোযোগ দেবে, কিন্তু তুমি তা করনি। তুমি অতীতে এসে বড় একটা পরিবর্তন করে ফেলেছো। তবে আমি তোমাকে তোমার এই অতীতের জীবনেই থাকতে দেব, শুধু আমার একটা শর্ত আছে। কথাটা শুনে তে ভয় পেয়ে যায়। এই মুহূর্তে তাকে সবকিছুই মেনে নিতে হবে। আমি চাই না ইতিহাসের সবকিছু বদলে যাক। আমি চাই শেষটা যেন একই রকম থাকে। তিনি যেন কোরিয়ার অধিনায়ক হিসাবেই ইতিহাসে থেকে যায়। তার মানে আপনি বোঝাতে চাইছেন যে শেষ পর্যন্ত ক্যাপ্টেনকে মরতেই হবে? এই কথার কোনো উত্তর পরি দেয়নি। এটাই তোমার শেষ মিশন। এবার যদি আরো কিছু বদলাতে চাও, তাহলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। পরি তের মাথায় হাত রাখলেন। এটি কি করছেন আপনি? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কষ্টটা একটু কমিয়ে দেব, কারণ তোমাকে দেখে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তে নিজের মিশনটা কিন্তু তুমি মনে রাখবে। বলে পরি উদাও হয়ে গেল। তে আবার একা হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল সে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নেই। একজন মানুষের মন কিভাবে এতটা পরিবর্তন হতে পারে? মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেটা কিভাবে ভুলে যেতে পারে? আমি এরকমটা ক্যাপ্টেনের থেকে কখনো আশা করিনি। সে কোনো রকমে দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। যদি আমাদের একে অপরের ভালোবাসা এমনই হবে যে আপনি আমার জন্য ন্যায় বিচার পাচ্ছেন না, তো আমি এটা কখনো চাই না। তে তার কান্না চেপে রাখতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। সে কেঁদেই চলেছে। সে চিৎকার করে কাঁদতে চাইছিল, কিন্তু পারছিল না। ক্যাপ্টেন, আপনি প্রমাণ করে দিলেন যে মানুষের মন পরিবর্তন হয়, মানুষ প্রতিশ্রুতি ভুলে যায়। সে সেখানে শুয়ে পড়েছিল। সে একদমই ভেঙে পড়েছিল। এদিকে জাংকুক কিছুক্ষণ আগের কথা ভাবছিল। জাংকুক যখন তেকে মারার জন্য বন্দুকটা উঠিয়েছিল, জাংকুক! দেয়ালের আড়াল থেকে একজন বলে উঠেছিল। এটা লিসা ছিল। আপনিও তো জঘন্য অপরাধী হয়ে উঠছেন। লিসা জাংকুকের কাছে থেকে বন্দুকটা টেনে নিল। প্রতিশোধ আর ন্যায় বিচার আলাদা। ন্যায় বিচার থেকে প্রতিশোধটা অনেকটা নৃশংস। কিছুক্ষণ আগে তে জাংকুককে বন্দুক নিচে নামাতে বলেছিল, কিন্তু জাংকুক তার বদলে বন্দুকের ট্রিগার টেনেছিল। তে ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। আপনি যেভাবে কথা বলছেন সেটা আমার একদম পছন্দ না। লিসা একটা কলেসা ডেকে নিয়েছিল এবং জাংকুক তেকে কাঁধে করে নিয়ে চলছিল। তবে জাংকুক এটাকে ঘৃণা করে। তেকে সে এখন অনেক ঘৃণা করে। আমি চেয়েছিলাম আমেরিকা থেকে ফিরে এসে তাকে জড়িয়ে ধরতে, তাকে সবকিছু দিয়ে ভালোবাসতে, তাকে অনেক চুমু করতে। না, সেটা হয়নি। এটা শুধু আমার কষ্ট দেয়। আমি এই কষ্ট কখনো প্রকাশ করতে পারবো না। এরপর তেকে জেলে নিয়ে যাওয়া হয়। জাংকুক এসবই ভাবছিল চোখ বন্ধ করে। তখন লিসা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমি খোঁজ নিয়ে এসেছি, সে এখন ঘুমোচ্ছে। জাংকুক লিসার দিকে না তাকিয়ে কাগজপত্র ঘাটাঘাটি করছিল। আমার এই খবরটার কোনো দরকার নেই। লিসা একটা দীর্ঘশ্বাস ফেলে একটা সোফায় বসলো। আপনি একজন কাপুরুষ। কথাটা শুনে জাংকুক লিসার দিকে ভয়ানক দৃষ্টি তাকালো। এটা কেন বললে? আপনি বলেছিলেন যে আপনার ভাইকে যে মেরেছিল তাকে আপনি অনেক কষ্ট দিয়ে মারতে চান। আমি আপনাকে চিনি। আপনি ঠিক আপনার ভাইয়েরই মতো। আমি জানি আপনি কখনো তেকে আঘাত করতে পারবেন না। এ বিষয়ে কথা বলতে জাংকুকের একদমই ইচ্ছা করছিল না। সে তার মতো কাজ করছিল। আপনার কাজটা বন্ধ করুন। একটা বন্দির জন্য সাধারণ শাস্তি ছিল চাবুক দিয়ে মারা, কিন্তু আপনি তেকে জলের মধ্যে শাস্তিটা দিয়েছেন, কারণ তেকে চাবুক দিয়ে মারতে আপনি কখনো পারতেন না।
আর সেটা আপনার সহ্যও হতো না। তুমি এবার থামো, দয়া করে এখান থেকে বেরিয়ে যাও। আমি ঠিক কথাই বলছি, এবং ইতিমধ্যে আপনি পারলে সেদিন তেকে মেরে ফেলতেন, যদি না আমি আপনাকে আটকাতাম। তারপরও আপনি পারতেন তাকে মেরে ফেলতে, কিন্তু আপনি সেটা করেননি, বরং মাটিতে গুলিটা করেছিলেন। জাঙ্কুক রেগে গিয়ে বলল, দয়া করে চুপ করো। লিসা জানে সে সঠিক কথাই বলছে। আমার ওপর এভাবে চিৎকার করার কোনো অধিকার আপনার নেই। আমার জীবন সম্পর্কে নির্দেশ দেওয়ার অধিকারও আপনার নেই। জাঙ্কুক অনেক বেশি রেগে গেছে। লিসা জানে সে এর থেকে বেশি খারাপ হতে পারে, কিন্তু লিসার প্রচন্ড বিরক্ত লাগছে জাঙ্কুককে, তাই তাকে এতগুলো কথা সে শুনিয়েছে। লিসা আশা করেনি যে জাঙ্কুক তার উপর এভাবে চিৎকার করবে, কারণ সে জাঙ্কুককে নিজের পরিবারের সদস্য মনে করতেন। আপনি জানেন না, যখন আমার ভাইকে মারা হয়েছিল তখন আমার কতটা কষ্ট হয়েছিল। জাঙ্কুকের চোখ ছলছল করছে, সে এসব ভাবতে চায় না। আপনি জানেন না সেই সময় আমি কতটা কষ্ট পেয়েছি। খাওয়ার মতন কোনো খাবার ছিল না, এমনকি ঘরও ছিল না থাকার মতো। কারণ আমার ভাইকে মেরে আমাদের বাড়িটা পুড়িয়ে দিয়েছিল। আমার বয়স তখন মাত্র 15 বছর ছিল, এবং সেই সময় আমি বুঝতেও পারছিলাম না কিভাবে বাঁচবো আমার ভাইকে ছাড়া। কেউ ছিল না আমাকে সান্ত্বনা দেওয়ার মতন। ওরা আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আপনি কিভাবে বুঝবেন আমার কষ্টটা? জাঙ্কুক অনেক জোরে জোরে কাঁদছিল। তিনি এসব কথা আগে কাউকে বলেনি, এখন তার অনেকটা হালকা অনুভব হচ্ছে। এবং মিস লিসা, আপনি কখনোই আমার কষ্টটা অনুভব করতে পারবেন না। আমি যখন প্রথমবারের মতো ছবিগুলো হাতে পেয়েছিলাম আর জেনেছিলাম তের জন্য আমার ভাই মারা গিয়েছে, আমি তখন নিজেকে সামলাতে পারিনি। মনে হচ্ছিল চিৎকার করে কান্না করি। আমি তাকে মারতে চেয়েছিলাম, আমি তাকে আমার সামনে দেখতেই চাইছিলাম না। জাঙ্কুক আরো বেশি জোরে কাঁদতে লাগলো। সে কিছুতেই তার অনুভূতি আটকাতে পারছেন না। কিন্তু আমি যখন আমেরিকা থেকে ফিরে এলাম, দেখলাম সে আমার ফিরে আসার দিকে সুন্দর করে বসেছিল। আমার জন্য উপহার বানাতে গিয়ে সে হাতে ব্যথাও পেয়েছিল। আমার দিকে তাকিয়ে সে একটা মিষ্টি হাসি উপহার দিয়েছিল। সে মুহূর্তে আমার একটু ইচ্ছা করেনি তার সাথে কোনো খারাপ ব্যবহার করতে। আমার রাগটা কোথায় যেন উধাও হয়ে গেছিল, কারণ আমি যখন তাকে দেখেছিলাম তখন তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আমি তাকে সবকিছু বলতে চেয়েছিলাম, এমনকি তার কাঁধে মাথা রেখে কাঁদতে চেয়েছিলাম। এবং জানেন আমি তার কাছে কতটা যেতে চেয়েছিলাম, আমার কতটা কষ্ট হয়েছিল যখন আমি তাকে শাস্তি দিচ্ছিলাম। কিন্তু আমি আমার ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচার চাই, আর আপনি এত কিছুর পরে বলছেন আমি কাপুরুষ। জাঙ্কুক রেগে গিয়ে একটা ফুলদানি নিচে ফেলে দিল, যাতে লিসা চমকে উঠেছে। শুধু তের মন ভাঙেনি, আমার মনও ভেঙেছে। আমি জানি জাঙ্কুক আপনি কষ্টে আছেন, কিন্তু আপনি বলছেন আপনার কষ্ট আমি বুঝতে পারছি না। কিন্তু আমিও এই একই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমার নিজের বাবা আমার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলেছিল। আমি আমার বাবার প্রতি এতটাই রেগে গিয়েছিলাম যে তাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। কারণ আমার প্রেমিক শুধু আমার টাকার জন্য আমাকে ভালোবাসার নাটক করেছিল, এবং সেটা আমার বাবা বুঝতে পেরেছিল। আমি এখন নিজেকে বড্ড বেশি ঘৃণা করি, কারণ আমি আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম। আমি দেখেছিলাম উনি রুমে বসে একা একা কেঁদেছিলেন। আমি জানি আমার কষ্টের থেকে 1000 গুণ বেশি কষ্ট আপনার, আর ঠিক সেই জন্যই আমি আপনাকে সাহায্য করতে চাই। আমিও অবাক হয়েছিলাম যখন জানতে পেরেছিলাম আপনার ভাইকে তে মেরেছে। আপনি জানেন না তে আপনাকে কতটা ভালোবাসে। আমার মনে হয় না সে এই অপরাধটা করতে পারে। জাঙ্কুক নিচে বসে পড়েছে, তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরে পড়ছে। লিসা বাইরে যাওয়ার সময় বলে গেল, আমার বলা কথাগুলো একটু ভেবে দেখবেন। বলে সে সেখান থেকে চলে যায়। কেন তে, কেন কেন এটা আপনিই হতে গেলেন? আমি পারছি না নিজেকে সামলাতে, সবকিছু উল্টো পাল্টা লাগছে। আমাকে কেন এখনই জানতে হলো যে আমার ভাইয়ের মৃত্যুর কারণ আপনি ছিলেন? আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, সে আমার সব থেকে বড় শত্রু। এদিকে বোগাম তেকে খোঁজাখুঁজি করছে। একটা কথা বলবো, শুনবেন? এরকম লম্বা চুলালা কোনো ব্যক্তিকে দেখেছেন? না তো, দেখিনি তো। বোগাম একজন লোকের কাছে তের একটা ছবি আঁকিয়ে নিয়ে এসেছিল, যাতে তাকে খুঁজতে সুবিধা হয়। দিনটি অনেক ঠান্ডা ছিল। বোগাম বেশ চিন্তায় আছে। চিন্তায় তার শরীর দিয়ে ঘাম ঝরছে। তিনি তেকে আশেপাশে খুঁজেছিলেন, কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। সেই যে তে তার মায়ের সমাধির কাছে যাবে বলে বেরিয়েছে, তারপর থেকে তার আর দেখা নেই। বোগাম সারা রাত ঘুমাতে পারেনি। বোগাম ভাবছে সে কি আবার তার বাবার কারণে কোনো বিপদে পড়েছে। কোথায় তেয়ং তুমি? সে আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করছে, ছবি দেখাচ্ছে, কিন্তু কেউ তাকে দেখেনি। বোগাম আরো বেশি চিন্তিত হয়ে পড়ছে। সে ক্লান্ত হয়ে পাশের একটা বেঞ্চে বসেছিল এবং নিজেকেই অভিশাপ দিচ্ছিল। আমার তার সাথে যাওয়া উচিত ছিল, তাকে আমার একদম একা ছাড়া উচিত হয়নি। আমি জানি সে কতটা একগুঁয়ে, তারপরেও আমার তাকে আটকানো উচিত ছিল। বোগামের এখন তার মাকে সাহায্য করার কথা, কিন্তু সে পারছে না। সে তেকে খুঁজে বেরোচ্ছে। বোগাম অনুভব করলো সকাল থেকে এখনো তার কিছু খাওয়া হয়নি, তাই সে উঠে দাঁড়িয়ে একটা দোকানে যায় খাবার কেনার জন্য। কিন্তু সে উঠে দেখলো ক্যাপ্টেন জাংকুক আর হুগো আমেরিকান সৈন্যদের সাথে কথা বলছে।
বোগাম ভাবলো তে হারিয়ে গেছে, এই কথাটা তাকে জানানো উচিত। সে জাংকুকের কাছে গিয়ে তাকে ডাক দিল। ক্যাপ্টেন! জাংকুক ঘুরে দাঁড়িয়ে বলল, এটা তো সপ্তাহের শেষ, আপনার সাথে কি আমার কোনো কাজ আছে? বোগাম জাংকুককে তের ছবি দেখালো। ক্ষমা করবেন স্যার, আমি তেকে হারিয়ে ফেলেছি। সে কাল রাতে বলেছিল তার মায়ের সমাধি দেখতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। কথাটা শুনে জাংকুক অবাক হলো। তের মায়ের সমাধি মানে? হ্যাঁ স্যার, কিছুদিন আগে ওর মা মারা গিয়েছে। কথাটা শুনে জাংকুকের অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছে তে এই মুহূর্তে মানসিকভাবে কতটা কষ্টে আছে, তবে সে এই চিন্তা দূর করতে চায় এই মুহূর্তে। ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি জানি সে কোথায় আছে। কি? আপনি জানেন সে কোথায় আছে? ক্যাপ্টেন, আমাকে প্লিজ তার কাছে নিয়ে চলুন। কথায় জাংকুক গম্ভীর চোখে বোগামের দিকে তাকালো। বোগাম একটু ভয় পেল। স্যার, আমি শুধু তার কাছে যেতে চাই, আমি আসলেই তাকে নিয়ে অনেক চিন্তিত। এই কথায় জাংকুক কোনো উত্তর না দিয়ে বোগামকে কলেসায় উঠতে বলল এবং তারা দুজনে জেলের কাছে পৌঁছলো। বোগাম অবাক হয়ে জাংকুককে বলল, স্যার আমরা এখানে কেন? তুমি তো তেকে দেখতে চেয়েছিলে। বোগাম বুঝতে পারলো তে তার মানে এখানে আছে, কিন্তু স্যার ও এখানে কেন? কথায় জাংকুক কোনো উত্তর দিল না, বোগামকে পথ দেখিয়ে নিয়ে চলতে লাগলো। এটা একদম একটা গুহার মতো। এই মুহূর্তে তারা তের সেলের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। তে দেয়ালের এক কোনায় বসেছিল। বোগাম তাকে দেখে কান্না করে দিল। তে! তৎক্ষণাৎ বোগাম খেয়াল করলো তের চোখ মুখ ফুলে গেছে, কারণ সে অনেক বেশি কান্না করেছে। তে তাড়াতাড়ি উঠে বোগামের কাছে গেল, তবে তাদের মাঝখানে লোহার বার। এখন খুব খুশি লাগছে বোগামকে দেখে তের। তুমি ঠিক আছো? আজ কি হয়েছিল তোমার হঠাৎ? তুমি বাড়ি কেন ফিরলে না? তোমার জন্য আমি অনেক চিন্তিত ছিলাম। তোমার হাত এভাবে বেঁধে কেন শাস্তি দেওয়া হচ্ছে? বোগাম বাড়ির ভেতর থেকে হাত দিয়ে তের মুখটা দেখছিল। তার মুখ ঠান্ডায় কাঁপছিল। সে জানে তে ঠান্ডা একেবারে সহ্য করতে পারে না। বোগামকে এরম করতে দেখে তে বলল, তুমি কি কাঁদছো? চুপ করো, আমি তোমাকে নিয়ে চিন্তিত, তুমি জানো না? বোগাম তার পকেট থেকে তের ছবিটা বের করে বলল, এই দেখো, কত জায়গায় তোমাকে খুঁজেছি। তোমাকে খুঁজতে গিয়ে আমি মাকে সাহায্য পর্যন্ত করতে পারিনি দোকানে। এই কথাটা শুনে তে অনেকটা খুশি হলো। ছবিটার দিকে তাকিয়ে বলল, এটা কি আমি? হ্যাঁ, কেন, এটা তোমার মতো দেখতে না? তুমি যদি একবার বলতে এই ছবিটা তোমার মতো দেখতে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। কথাটা বলে বোগাম হাসলো এবং জাংকুক ঠিক সেখানেই ছিল, তবে দেয়ালের আড়ালে। তে তাকে দেখেনি। জাংকুক নিজেকে সামনে আনতেও চায়নি, কারণ জাংকুক তের ওপর এখন রাগ করলেও প্রচন্ড কষ্ট পাচ্ছে এটা দেখে যে তে আর একজনের সাথে বেশ হাসি খুশি আছে। জাংকুক নিজেকে নিয়ে খুব বিভ্রান্তিতে ছিল। বোগাম হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, তুমি জেলে কেন? তে ইতস্তত বোধ করলো। সে ভাবলো বোগামকে কি জানাবে নাকি জানাবে না। আমি একটা ভুল করেছি। তখন জাংকুক সেখান থেকে চলে গেছে, কারণ বোগাম আর তেকে একসাথে দেখতে তার মোটেও ভালো লাগছিল না। তে কথাটা বলে মাথা নিচু করে রইল। বোগাম জানে কোথাও তো একটা ভুল হচ্ছে। বোগাম নিচে বসে পড়লো। তেও এবার বসেছে। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি কখনো ভুল করতে পারো না। আমি সত্যিই বলছি, আমি কাউকে মেরেছি। তে, তুমি ভবিষ্যৎ থেকে এসেছো, তুমি আবার কাকে মারবে? কথাটা শুনে তে কথা বন্ধ হয়ে গেছে। সে আর নাড়াচাড়া করছে না। কি বললে তুমি? বোগাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে রাতে তুমি মাতাল ছিলে, মনে করতে পারছে না বন্দর থেকে আসার পর ঠিক কি হয়েছিল। তোমার জুস বদলে যায়, তুমি বিয়ার পান করো, আর মাত্র 4 কাপ খাওয়ার পর তুমি মাতাল হয়ে গিয়েছিলে। তে বুঝতে পারছে হয়তো মুখ ফসকে সে সবটাই বলে ফেলেছে। তুমি সেদিন আমাকে বলেছিলে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো। আমি এটা সত্যিই বলেছি। তে উদ্বিগ্ন হয়ে গেছে, কারণ তার কিছুই মনে পড়ছে না। বোগাম এবার কথা বলা বন্ধ করে দিল, কারণ এই মুহূর্তে তার সেটা মনে পড়ে গেল যে সে জাংকুক ভেবে তাকে চুমু খেয়েছিল। আচ্ছা, আমি কি আর অন্য কিছু করেছিলাম? বোগাম মাথা নাড়ল, তবে সে তার হাসি থামাতে পারছে না। তে বোগামের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমি কিন্তু তোমার এই হাসিটাকে বিশ্বাস করতে পারছি না। আপনি এবার থামুন। যাই হোক, এখানে কেন সেটা আগে বলুন। তে সবটা বলতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। গল্পটা অনেক বড়। ঠিক আছে, আমি কথা শুনতে ভালো পারি, এর জন্য আমি একবার পুরস্কার জিতেছিলাম। কথাটায় তে হেসে উঠল। অবশ্যই আমি শুনবো, তুমি শুরু করো। তে শুরু থেকে সবটা বোগামকে বলল। তুমি কি বুঝতে পারছো আমি কি বললাম? অপেক্ষা করো, আমার এই সবটা হিসাব মেলাতে একটু সময় লাগবে। বোগাম তার হাত ধরে বসেছিল, কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না। তার মানে তুমি বলতে চাইছো যে জাংকুক যাকে শাস্তি দেবে সেই মানুষটা তুমি না? তে মাথা নাড়লো, আবার তার মন খারাপ হয়ে গেল। সে নিচে তাকিয়ে রয়েছে। তে, তুমি কি বুঝতে পারছো না? তে এবার চমকে উঠলো। তুমি কি এই শাস্তির যোগ্য আদৌ? বোগাম এবার উঠে দাঁড়িয়েছে, তাকে প্রচন্ড রাগান্বিত মনে হচ্ছে। বোগাম, শান্ত হও, এবার তোমাকে দেখে আমার ভয় লাগছে। বোগাম একটা দীর্ঘশ্বাস ফেললো আর একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলল,
তুমি যে কাজটা করনি তার জন্য তুমি শাস্তি পাচ্ছ। তুমি এই শাস্তির কি যোগ্য আদৌ? তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বুগাম নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। তার এখন জাংকুকের ওপর প্রচন্ড রাগ হচ্ছে। আমি দুঃখিত, তবে তোমাকে আমি এভাবে দেখতে পারবো না। তোমার কাছে যদি এটা ঠিক মনে হয়, তবুও আমার কাছে এটা ঠিক নয়। বুগাম তের ব্যান্ডেজ করা হাতে একটা চুমু দিল, যেটা দেখে তে অবাক হয়ে গেছে। আমি তোমাকে এখান থেকে বের করব, কথা দিচ্ছি। তে বুঝতে পেরেছে যে বুগাম ঠিক কি ভাবছে। এটা নিয়ে সে প্রচন্ড নার্ভাস। তুমি কি বলতে চাইছো? আমি কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছি। আমি যেটা ভাবছি সেটাই করবে নাকি? হ্যাঁ, তুমি যেটা ভাবছো আমি সেটাই করব। আমি ক্যাপ্টেনকে সবটা বলবো, তবে খুলে বলবো না। যতটুকু বলবো ততটুকুতেই তাকে বুঝে নিতে হবে। যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে, আশা করি সে বুঝতে পারবে। বুগাম, আমি তোমায় বলছিলাম না, আমার দেয়া রুমালটা উনি ফেলে দিয়েছে। সে হয়তো আমাকে নিয়ে চিন্তা করে না। তে দুঃখের সাথে কথাটা বলল। সে তোমাকে নিয়ে চিন্তা করে, কারণ আমি তার কাছে সেই রুমালটি দেখেছি। সে যদি তোমাকে ভালো নাই বাসবে, তাহলে রুমালটা তার কাছে যত্ন করে কেন রেখেছে? কথাটা শুনে তে অবাক হলো। তে অতিরিক্ত চিন্তা করতে লাগলো। তার মাথা এখন ব্যথা করছে। বুগাম সেখান থেকে চলে গেছে। তে আবার নিচে বসে পড়ল। বুগাম যেগুলো বলল সেগুলো কি ঠিক? সে রুমালটা রেখেছে? তে মনে মনে কষ্ট পেল, কারণ এরপর কি হতে চলেছে কেউ জানে না। জাংকুক যদি বুগামের কথা বিশ্বাস না করে, তবে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। জাংকুক, আমি আশা রাখি আপনি আমাকে বিশ্বাস করবেন। বুগাম শুধু ভাবছে সে ক্যাপ্টেনের কাছে ঠিক কিভাবে প্রমাণ করবে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। হেঁটে যেতেই বুগাম ঠিক কি কি বলবে সবটা ভেবে ফেলেছে। কিন্তু সমস্যা হচ্ছে প্রমাণ দরকার। বুগাম নিশ্চিত জাংকুককে কিছু বলতে গেলে সে আগে প্রমাণ চাইবে, তাই তার আগে প্রমাণ সংগ্রহ করতে হবে। তাকে আমি কি প্রমাণ দেব? উফ, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, আমাকে এটা চেষ্টা করতেই হবে তের জন্য। জানি আমি বোকা না হলে তার ভালোবাসার মানুষটির সাথে আমি তাকে মেলানোর জন্য এতটা কেন চেষ্টা করছি, যেখানে আমিও তাকে ভালোবাসি। তবুও ভালোবাসার মানুষটাকে খুশি দেখতে পারলেই আমি খুশি থাকবো। তে জাংকুকের জন্য অনেক কষ্ট পাচ্ছে। সে জাংকুককে অনেক ভালোবাসে, তাই তাকে মেলানোর দায়িত্ব অবশ্যই আমি নেব, একজন ভালো বন্ধু হিসাবে। যদিও এই মুহূর্তে আমার উপর থেকে কি যাচ্ছে সেটা শুধু আমিই বুঝতে পারছি, আর সেটা শুধু ঈশ্বরই জানেন। একজন ভালো বন্ধু হিসেবে আমাকে তার পাশে থাকতেই হবে। আমি শক্তিশালী, আমি নিজেকে সামলাতে পারবো। বুগাম নিজের রুমে গেল। তারপর তের ব্যাগটার দিকে চোখ যেতেই সে ব্যাগটা দেখে একটা মুচকি হাসি দিল, কারণ এই ব্যাগটার মধ্যে সে অনেক প্রমাণই পাবে যা জাংকুককে দেখানো যাবে। তে যে ভবিষ্যৎ থেকে এসেছে তার প্রমাণ করার জন্য এই ব্যাগটির সাহায্য তার অবশ্যই লাগবে, কারণ এই ব্যাগটির মধ্যে সবকিছুই ভবিষ্যতের জিনিস। বুগাম আস্তে আস্তে ব্যাগের ভিতরে জিনিসগুলো বার করতে লাগলো। উফ, এটা তো সেই সেল ফোনটা যেটা দিয়ে ছবি তোলা যায়। এটা একটা বড় প্রমাণ বলে পাশে রাখলো। বুগাম অনেক জিনিসপত্র বের করেছে। একটা বল পেন ধরেছে, যেটার পিছনে চাপ দিলে পেনের মাথা বের হয়ে আসবে। এটাকে দেখে বুগাম ভেবেছিল হয়তো কোনো বন্দুক। ওহ, এটা অনেক ভয়ঙ্কর ছিল। আমি এটা নেব না। সেটা ভেবে ভেতরে রাখতে গেলেই হঠাৎ চাপ পড়ে যায়, আর বুগাম ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে, কারণ হয়তো জোরে একটা আওয়াজ হবে এটাই সে ভেবেছিল। কিন্তু তাকে অবাক করে দিয়ে শুধু একটা ক্লিক করে শব্দ হলো। বুগাম চিন্তায় পড়ে গেছে। ওহ, আমি তো ভেবেছিলাম এটা বন্দুক, কিন্তু না, তাহলে এটা কি? যাক, এবার দেখি আর কি আছে বলে একটি চার্জার বের করলো। সব দেখেই সে বড্ড বিভ্রান্ত। ওহ, ভবিষ্যতের জিনিসগুলো আসলেই অনেক অদ্ভুত। বুগাম ইতিমধ্যে সবকিছু বার করে ফেলেছে, কিন্তু একটা জিনিস বাকি ছিল, যেটা অনেকটা মাইকের মতো দেখতে, আর তাতে একটা বোতাম ছিল যাতে চাপ দেওয়ার সাথে সাথে ভাইব্রেট হতে লাগলো। বুগাম ভয়ে পিছিয়ে গেল। এটা বোধহয় এক্ষুনি বিস্ফোরিত হবে। এখনো ভাইব্রেটিং বন্ধ হয়নি। বুগাম এটা বন্ধ করতে বেশ চাপে পড়ে গিয়েছিল। সে একদমই পারছিল না এটাকে বন্ধ করতে। সে কানে হাত দিয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে, কখন এটা বিস্ফোরিত হবে সেটার আশায়। কিন্তু অনেকক্ষণ পর সেটা বিস্ফোরিত হয়নি, এবং ধীরে ধীরে সেটা বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারছে না ওটা কি ছিল। সে ব্যাগের মধ্যে থেকে সবকিছু গুছিয়ে নিয়ে জাংকুকের অফিসে যাওয়ার জন্য রেডি হলো। বুগাম ক্যাম্পে ফিরে গেল। সে জানতো এখন সে এখানেই আছে। তের এই অদ্ভুত ব্যাগটা দেখে শিবিরের গার্ডরা বড় অবাক হয়েছিল। বুগাম ক্যাপ্টেনের অফিসের বাইরের দরজায় গিয়ে দাঁড়িয়ে সেটা ধাক্কা দিল। লাইট জ্বলছে, তার মানে ক্যাপ্টেন আছে। ভেতরে এসো। কথাটা শুনে বুগাম সঙ্গে সঙ্গে ভেতরে গেল। বুগাম জাংকুককে গ্রিট করলো। স্যার, আপনার সাথে কিছু কথা আছে। জাংকুক তার দিকে তাকায়নি, কারণ সে টাইপরাইটারে লিখতে ব্যস্ত। ক্যাপ্টেনকে দেখে বেশ চিন্তিত মনে হলো। বুগামে জাংকুকের জন্য অনেক খারাপ লাগছে, কারণ যখন সে তের ব্যাপারে সবটা জানতে পারবে তখন সে ঠিক কতটা কষ্ট পাবে তেকে ভুল ভেবে শাস্তি দেওয়ার জন্য। তে যখন জাংকুকের সাথে থাকে তখন তাকে কতটা হাসি খুশি দেখায়। এখন জাংকুককে দেখেই বড্ড বিষণ্ণ লাগছে, এবং তিনি ঠিক আগের মতো রাগী স্বভাবের হয়ে গেছে, যাকে দেখলে ভয় হয়। কিন্তু ক্যাপ্টেনকে এরকম হওয়াতে তার দোষ দেওয়া যায় না। তিনি তার ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচারের জন্য এসব করছে।
কিন্তু তিনি তো জানেই না যে তে সেই তে নয়। বলুন কি বলতে চান? আমি এখানে বলতে এসেছি যে আপনি তেকে যে কারণে শাস্তি দিচ্ছে সেই অপরাধটি করেনি। কথাটা শুনে জাংকুক তার দিকে তাকায়। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? আমি যা বলবো সেটা অসম্ভব লাগতে পারে, তবে তে এখানকার মানুষ নয়। তিনি ভবিষ্যতের একটি অনিচ্ছাকৃত কারণে তিনি এ যুগে তেউংয়ের সাথে তার আত্মা বদলে ফেলেছে এবং ভবিষ্যতে তে এ যুগে আটকে পড়েছে। আর এ যুগের তে ভবিষ্যতে। জাংকুক কিছুক্ষণ বোগামের দিকে তাকিয়েছিল, তারপর পেছন ঘুরে কিছু খোঁজার চেষ্টা করলো। জাংকুক টেবিলের ওপর একটা পেন রাখলেন, যেন এটা তিনি বোগামকে দিচ্ছেন। বোগাম বিভ্রান্ত হয়ে বলল, মাফ করবেন স্যার, আপনি কি আমার সাথে রসিকতা করছেন? আমি ভাবছি আপনাকে সার্কাসে ভালো মানাবে। বোগাম রেগে নিজের হাতটা চেপে ধরল। আমি কোনো বানানো কথা বলছি না, এগুলো সবটা সত্যি। আপনি এখন যে তেকে শাস্তি দিচ্ছেন সে আপনার ভাইকে মারেনি, সে অন্য তে ছিল। ছাড়ো এসব কথা, আমি শুনতে চাই না। আমাকে বিশ্বাস না করা পর্যন্ত আমি ছাড়বো না আপনাকে ক্যাপ্টেন। বোগাম নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে অনেকটা রেগে গিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আর তেকেই বা আপনি কি মনে করেন? জাংকুক রেগে এবার উঠে দাঁড়িয়েছে, বোগামের দিকে একটা রাগী দৃষ্টিতে তাকালো, কিন্তু বোগাম একটুও ভয় পায়নি। সে এখানে তের জন্য এসেছে, নিজের জন্য নয়। আপনি আমাকে বিভ্রান্ত করতে এসব আজে বাজে কথা বলছেন। আমি আপনাকে শ্রদ্ধা করি স্যার, কিন্তু আপনি যদি এভাবে তেকে শাস্তি দিতে থাকেন আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। বোগাম প্রমাণের জন্য আনা ব্যাগটা ছুড়ে দিল জাংকুকের দিকে। তার এখন কারোর ওপর ভয় নেই। এটা কি? ব্যাগটা স্পর্শ করেনি জাংকুক, কারণ এটা অদ্ভুত দেখতে। আপনি বিশ্বাস করেন না যে তে ভবিষ্যতের থেকে এসেছে, তাই না? এবার ব্যাগটা একটু খুলে দেখুন স্যার। জাংকুক প্রায় বোগামকে মারতেই যাবে, কিন্তু সে এখন লড়াই করতে চায় না। জাংকুক ধীরে ধীরে ব্যাগটি খুললেন এবং তার একটা জিনিসই পরিচিত, সেটা হলো তের সেলফোন। জাংকুক তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল, কারণ সে জানে এটা তের। সে এটা তের হাতে আগেও দেখেছে। জাংকুক বিড়বিড় করে বলল, এটা তো সেলফোন। তে বলেছিল আমাকে। তে বলেছিল সে ফোনটা অন্য কোথাও থেকে পেয়েছে, কিন্তু জাংকুক জানতো না যে এটা ভবিষ্যতের। জাংকুক ভুলবশত ফোনের মাঝখানে চাপ দেওয়ায় ফোনটা চালু হয়ে যায় এবং ফোনের ওয়ালপেপারে একটা জাংকুকের ছবি ছিল। এটা দেখে জাংকুক অবাক হয়ে যায়, কারণ এই ছবিটা সেই দিনে যেদিন তারা দুজন রাত্রে ঘুরতে গিয়েছিল। যদিও জাংকুক নিজের ভিতর অনেক যন্ত্রণা অনুভব করছিল, তবে সে জানে না তে ছবিটা কিভাবে রেখেছে এই ফোনের মধ্যে। জাংকুক নিজের কান্নাটা আটকে রাখার চেষ্টা করতে লাগলো। সে দেখলো ব্যাগের ভেতর অনেক জিনিস আছে যেগুলো সে আগে কখনোই দেখেনি। আমি আশা করি আপনি আমাকে এবার বিশ্বাস করবেন স্যার, যে তে এই শাস্তির যোগ্য না যেটা আপনি তাকে দিচ্ছেন। দয়া করে তাকে মুক্ত করে দিন স্যার, আপনি জানেন না সে কতটা কষ্ট আছে। চলে যাও এখান থেকে, বলে জাংকুক ব্যাগটা বোগামের দিকে ছুড়ে দিল। কিন্তু স্যার, বোগাম দেখলো জাংকুক কাঁদছে। সে জাংকুককে কাঁদতে দেখে বেশ অবাক হয়েছিল। এই প্রথম একজন সৈনিককে সেইভাবে কাঁদতে দেখছে। বোগাম বুঝতে পেরেছে যে সে কাজটা ভালোই করেছে। বোগাম মাথা নত করে বলল, অবশ্যই স্যার, আমি চলে যাচ্ছি, বলে সে চলে যায়। দরজা বন্ধ হতেই জাংকুক এবার অনেক দুর্বল হয়ে পড়ে। সে শুধু কান্না করেই যাচ্ছে। এখন তার কি করা উচিত সে বুঝতে পারছে না। তাকে নিজের কাছে বড্ড বোকা মনে হচ্ছে। সে এসব নিয়ে ভীষণ বিভ্রান্ত। সে চায় না কান্নাটা কেউ দেখুক, তবে আজ যা হয়েছে তার কান্না বোগাম দেখেই ফেলেছে। জাংকুক সবসময় নিজেকে শক্তিশালী করে রেখেছে। তিনি চান না কারোর উপর নির্ভরশীল হতে। বছরের পর বছর ধরে এই ব্যথা লুকিয়ে রেখেছি। কেউ জানতো না আমি কতটা কষ্টের মধ্যে জীবন কাটিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না আমি ভালোবাসার জন্য দুর্বল হয়ে পড়েছি। তে। জাংকুক অনবরত শুধু তের নামটা ধরে ডাকতে থাকে আর কান্না করে চলে। তিনি বোগামের কথায় বিশ্বাস করেন কিনা সেটা সে জানে না। তার মন আগে থেকে এটা বিশ্বাস করে নিয়েছে যে তে কোনো ভুল করতে পারে না। আমি আপনার মুখ থেকে সবটা শুনতে চাইতে। জাংকুক তার পকেট থেকে সেই রুমালটা বের করলো, যেটা তের সামনে সে ফেলে দিয়েছিল, কিন্তু পরে তে চলে যেতে সে পরিষ্কার করে সেটা যত্ন করে তার কাছে উঠিয়ে রেখেছিল। এবং এইটাই একমাত্র জিনিস যেটা থেকে সে বুঝতে পেরেছে তে তাকে কতটা ভালোবাসে। কেন হিউং, কেন? সে তার ভাইকে ডাকছিল। আমি ভেবেছিলাম আপনার জন্য ন্যায় বিচার পাওয়া অনেকটা সহজ হবে, কারণ আমি উচ্চ পদে আছি, কিন্তু আমি তো পারলাম না। জাংকুক রুমালটা শক্ত করে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। কেন তে? কেন আপনার মতো মানুষ কেন হতে হবে? কেন আপনাদের দুজনকে একই দেখতে হবে? কেন? জাংকুককে দেখতে বাইরে থেকে রাগী হলো, আসলে সে ভিতর থেকে একদম ছোট একটা বাচ্চা। এটা ঠিক যে জাংকুককে এরকম কঠোর তৈরি হয়েছে, কারণ সে ছোটবেলা থেকে প্রচন্ড কষ্ট করেই বড় হয়েছে। আমাকে কাঁদলে হবে না, আমাকে তের সাথে কথা বলতে হবে। সিভিল গার্ড তালা খুলে দিল। সেই শব্দে তের ঘুম ভেঙে গিয়েছে। তে ভয় পাচ্ছিল। সে ভাবছিল হয়তো তাকে আবার কোনো শাস্তি দেওয়া হবে। সে কাঁদতেই যাচ্ছিল। এখন প্রায় সকাল 12টা বাজে। তে তখনও ঘুমাচ্ছিল। সিভিল গার্ড এসে তার হাতের বাঁধনটা খুলে দিল। তে অবাক হলো। কি হয়েছে?
তে হাত খোলার সাথে সাথে তার ভালো লাগলো, কারণ তার হাতে দাগ পড়ে গেছে। ক্যাপ্টেন বলেছে আপনাকে মুক্ত করে দিতে, আপনি এখন যেতে পারেন। তে বিভ্রান্ত বোধ করলো, কিন্তু খুশি হবে না কি সেটা বুঝতে পারলো না। সে ধীরে ধীরে উঠে সেল থেকে বেরিয়ে গেল। বোগাম দূরে তার জন্য অপেক্ষা করছে। বোগামকে দেখে তে খুশি হয়ে গেল, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে গেল। উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না, অবশেষে তুমি বেরিয়ে এসছো, এবার আমি শ্বাস নিতে পারছি খুশিতে। আপনাকে দেখে আমার অনেক খুশি হচ্ছে। আমি জানি হয়তো আপনি যা করেছেন তার জন্য আমি জেল থেকে বের হতে পেরেছি। আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। তে একটা হাসি দিল। বোগাম তেকে আবার জড়িয়ে ধরার জন্য টেনে নিয়েছে। তে এতে একটু অবাক হলো। বোগাম মজা করে কান্নার অভিনয় করে বলল, তুমি অনেক ভালো মানুষ, কিন্তু তোমার কারণে আমি বারবার বিপদে পড়ি, বলে হেসে দিল। তেও এটা দেখে হাসলো। না, সত্যি কথা বলতে আমি অনেক খুশি হয়েছি যে অবশেষে তুমি বের হতে পেরেছো। আচ্ছা, আগামীকাল আমি তোমাকে নিজের টাকায় খাওয়াবো, ডিল ফাইনাল। সো গাইস, দ্যাটস ফর টুডে। আজকে অনেক বড় পার্ট দিয়ে দিয়েছি। আর তোমাদের আগে থেকেই বলে রাখি, আমি আগামী 1 তারিখ লাস্ট ভিডিও দেব। তারপরে 5 দিন আমি ভিডিও দিতে পারবো না, কারণ আমি বাড়িতে থাকছি না। বাইরে গিয়ে আমি দিতে পারতাম, বাট সেখানে ওয়াইফাই নেই, তো আমি সেখানে ভিডিও বানালেও আমি দিতে পারবো না। তো আমি ফিরে এসে আমার ভিডিও কন্টিনিউ করব, ঠিক আছে? আর তোমরা কেউ দুঃখ পেও না, যদি আমি পারি 2-1 বার লাইভে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিও।